আচ্ছা, তাহলে জাভাস্ক্রিপ্টে যেটা আলোচনা করছিলাম সবার প্রথমে হলো ডম। ডম কি জিনিস? ডম সম্পর্কে কিছু আইডিয়া আছে? বলো। এটার ফুল ফর্ম কি সেটাই আগে বলো, যে ডমের ফুল ফর্ম কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। 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 তো এই যে ডকুমেন্ট অবজেক্ট মডেল, তো ডকুমেন্ট কি জিনিস, আবার অবজেক্ট কি জিনিস, আবার মডেল কি জিনিস, তো এই জিনিসটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কোনো কাজেই আসবে না। বেসিক্যালি ওই শুধু শুধু সিনট্যাক্স মুখস্থ করা হবে আর কি। যখন কোনো একটা ফাইলকে আমরা হিট করি না, সাপোজ লার্ন কম্পিউটার ডট ইন, হিট করার সঙ্গে সঙ্গে কি হয়, সার্ভার থেকে তো ফাইল আসে। তো সার্ভার থেকে যে ফাইলটা আসছে আমাদের কাছে, সেই ফাইলটা থাকতে হবে সার্ভারে। ধরো ইন্ডেক্স ডট এইচটিএমএল, তো ওই ফাইল থেকে কি কি পাঠায় সার্ভার? টেক্সট, ইমেজ, কি কি মানে অ্যাকচুয়ালি কি কি আসে? ওই যে একটা ইন্ডেক্স ফাইল এলো, ওর সঙ্গে আর কি কি আসে? টেক্সট আসলো, ইমেজ আসলো, আর কি কি আসলো? ইউআরএল। কিসের? সেটা হতে পারে একটা ফাইল এসছে তোমার কাছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? এবার ওর মধ্যে তো অনেক কিছু লেখা থাকে, স্ক্রিপ্ট লেখা থাকে, সিএসএস লেখা থাকে, তো সেগুলো তো লোড হয় একসঙ্গে। এখন ম্যাটার করছে যে সিএসএস ওই পেজের মধ্যে লেখা আছে নাকি অন্য পেজ লিখে তারপর সেটা কানেক্ট করা আছে, তাহলে সেই পেজটাকেও টানতে হবে, কারণ লাইন বাই লাইন করছে। স্ক্রিপ্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল এ লেখা আছে নাকি অন্য পেজে লেখা আছে, সেটাকে লিংক করা আছে। তাহলে প্রত্যেকটা জিনিস আসতে হবে, না হলে সিএসএস দেখাবে না, ডিজাইন সুন্দর দেখাবে না। তো এই সমস্ত এত তাড়াতাড়ি কাজ হয় আমরা বুঝতেই পারি না, যে মনে হয় যেন সুন্দর দেখতেই অটোমেটিক চলে আসছে, অ্যাকচুয়ালি তা হয় না। আচ্ছা, প্রথমে এইচটিএমএল এলো, এখান থেকে এইচটিএমএল এ যা যা লেখা আছে না, এগুলো পুরো আগে স্ট্রাকচার সাজায়। আমরা এখানে এইচটিএমএল লিখি, এই যে H1 লিখলে একটা H1 হয়ে যায়, কখনো কি ভেবে দেখেছো যে এটা লিখলেই এরকম কেন হয়ে যায়? ওকে, এর জন্য কিন্তু অনেক কাজ করতে হয় ব্রাউজারকে। আর আন্ডার দ্য হুড কি চলে জানা আছে? এর তলায় কি চলে, কোন ল্যাঙ্গুয়েজ চলে? আমরা তো লিখছি এইচটিএমএল, কিন্তু সি চলে, সি প্লাস চলে। তো ও কনভার্ট করে ফেলে এই লেখাটাকে, যে এখানে এই যে দেখানো এই হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা দেখানো আমরা খুব সহজ মনে করি, কিন্তু এতটাও ইজি না। এর জন্য ব্রাউজারকে অনেক কিছু করতে হয়, তো ইঞ্জিন করে। তো এখন এই যে H1 লিখেছি আর এর সঙ্গে একটা প্যারাগ্রাফ লিখেছি, আর এই দুটোকে আমরা একটা ডিভের মধ্যে লিখেছি। এই যে এত কিছু লিখলাম, তো ব্রাউজার প্রথমে কি করবে? প্রথমে আগে চেক করে দেখবে যে এর মধ্যে কি কি রয়েছে, কত কিছু ট্যাগ রয়েছে, ইমেজ রয়েছে, স্ক্রিপ্ট রয়েছে, স্টাইলের জন্য লিঙ্ক রয়েছে, সমস্ত কিছুকে রাখবে একটা জায়গায়। তারপরে ডিসাইড করবে কার মধ্যে কি আছে, মানে কে প্যারেন্ট কে চাইল্ড, তারপরে ডিসাইড করে। যেমন ডিভ আছে একটা, আমি এখান থেকে ধরছি যে বডি আছে, বডির মধ্যে একটা ডিভ আছে, ডিভের মধ্যে একটা H1 আছে, H এর মধ্যে একটা H1 এর পরে একটা পি আছে। শুধু H1 এ গিয়ে থেমে যায় না কিন্তু, H1 এর মধ্যে গিয়ে আবার চেক করে এর মধ্যে টেক্সট নোট কি আছে, এই ওয়ার্ডটা মনে রাখবে, টেক্সট নোট। আচ্ছা, তো এর মধ্যে কি লেখা আছে সেটাও ডিটেক্ট করে। আরো কি ডিটেক্ট করে, H1 এর মধ্যে কোনো আইডি লেখা আছে কিনা, কোনো ক্লাস লেখা আছে কিনা, কোনো ডেটা অ্যাট্রিবিউট লেখা আছে কিনা। আবার যখন ইমেজের কাছে যাবে তখন ইমেজের কাছে কি চেক করবে, যে ইমেজের হাইট উইথ কি আছে, তারপরে ইমেজের সোর্স কি আছে, অল ট্যাগ আছে কিনা, সমস্ত কিছু না একটা সুন্দর ট্রি আকারে সাজানো। ডম ট্রি দেখেছো? গাছের মতো টপে একটা থাকে, তারপর সেখান থেকে ডালপালা বেরোয়, তার ভিতর থেকে আবার ডালপালা বেরোতে থাকে, তো ওটাকেই বলা হয় ট্রি। তো ডম অ্যাকচুয়ালি ওইটা। তো প্রত্যেকটা হলো অবজেক্ট, এখানে যা যা লিখছো না H1 বি ডি সবাই হলো অবজেক্ট। আর অবজেক্টের দুটো জিনিস থাকে, একটা হলো তার প্রপার্টি থাকে, একটা তার মেথড থাকে। প্রপার্টি মানে ধরো H1 এর এখানে প্রপার্টি কি কি হতে পারে, যেমন ধরো একটা আইডি আছে, ক্লাস, একটা ক্লাস আছে, তো এখন এর ভিতরে টেক্সট মোডও আছে। ওকে, এবার এই যে পুরো স্ট্রাকচারটা যেটা, সেই স্ট্রাকচারটাকে সাজাতে হয় ওকে। পুরোটা সাজানো হয়ে গেল, এইবার যায় সিএসএস এর কাছে। সিএসএস হওয়ার আগেও কিন্তু জাভাস্ক্রিপ্ট হয়ে যায়। এটা একটা অদ্ভুত টাইপের জিনিস, যে মনে হয় যে আগে বোধহয় সিএসএস হয়ে যায় তারপর হয়তো জাভাস্ক্রিপ্ট হয়, এমন না, আগে জাভাস্ক্রিপ্ট হয়ে যায় এক্সিকিউট, কারণ যখনই এলিমেন্ট পায় না সেই অনুযায়ী কাজ হয়ে যায়, তারপরে সিএসএস এর কাছে যায়।
তারপরে কিন্তু ওই যে পেজে তো উপর থেকে লোড নেই। হুম। এবার আমরা তো বেসিক্যালি ওই যে মিন যে কোয়ারি মিন ফাইলটা তো উপরেই টেনে রেখে দিই, মানে সিএসএস এর নিচে। উপরে বা নিচে যেখানে প্রয়োজন হবে আমাদের সেখানে লিখতে হবে। কিন্তু আমি যেটা বলছি যে মানে ইঞ্জিনিয়ারিং, ইনার ইঞ্জিনিয়ারিং যেটা আচ্ছা তলায় কি হয় আচ্ছা অ্যাকচুয়ালি, তো এই দুটোর মধ্যে না কম্পেয়ার করে কিন্তু জাভাস্ক্রিপ্ট আগে লোড করে দেয়, আচ্ছা তারপরে আসে সিএসএস। এইবার তুমি এখানে লিখেছো H1, তার একটা আইডি দিয়ে রেখেছো হেডিং। এবার ওই আইডি ধরে না সিএসএস এর পুরো ফাইলটা পড়ে দেখে যে ওই আইডি দিয়ে কোথায় লেখা আছে, পেলো একটা হ্যাশ হেডিং কালার রেড, এবার ওইটার সঙ্গে ম্যাচ করায়, আচ্ছা আইডি গুলো ধরে যে এর মধ্যে দেখে কোথায় হেডিং আছে, তো সেই অনুযায়ী আবার কালার দিল। আচ্ছা বোঝাতে পারছি যে কতটা কমপ্লিকেটেড জিনিস। এবার ধরো লিখেছো ক্লাস ডট বক্স, 8টা 10টা বক্স আছে, ওখানে গিয়ে দেখলো বক্সের হাইট আছে উইডথ আছে, এই পেজের মধ্যে এসে খোঁজে এই ট্রির মধ্যে। জাস্ট ইমাজিন করো এরকম গাছের মতন বানানো একটার ভিতরে একটা, সব জায়গায় খুঁজতে থাকে কোথায় কোথায় ক্লাস আছে, বক্স বক্স, সেখানে গিয়ে সেগুলো অ্যাপ্লাই করে। আচ্ছা, এটাকে ওই ক্লাস আর সিএসএস এর সাথে ম্যাচ করা সিএসএস এর সঙ্গে ম্যাচ করে দেখায় যে এইচটিএমএল এ কোথায় বক্স লেখা আছে আর CSS এ সিএসএস এ কোথায়। কোথায় ডট বক্স লেখা আছে। তারপরে ওই ক্লাসটা যে কোয়ারি দেওয়া আছে কিনা সেখান থেকেও তো চেক করবে যে ওই যদি যে কোয়ারির কাজ হয় তখন যে কোয়ারি, আমি এখন এইচটিএমএল আর সিএসএস এর কথা বলছি যে কিভাবে এটা কমিউনিকেট হয়। আচ্ছা আগে এইচটিএমএল রেডি হয়, তারপর একটা ডম ট্রি তৈরি হয়, তারপর সেই ট্রি অনুযায়ী ম্যাচ করায় আচ্ছা কার জন্য কি সিএসএস লেখা আছে, তারপর সেই জিনিসগুলো একত্রিত হয়ে তারপরে আমাদেরকে এরকম ওয়ার্কটা হয়। ওকে, তো এই যে ওভারঅল যে কাজটা হলো, এই ওভারঅল কাজটা এত ফাস্ট হয় আমরা বুঝতেই পারি না। ওকে, একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে দেবো, যেখানে আমি ওটা ডিসকাস করেছি যে কিভাবে ব্রাউজার কাজ করে। 8 ঘন্টার একটা ভিডিও আছে, আমি পরে দিয়ে দেবো, শেয়ার করে দেবো। বাংলাতেই আছে, ওখান থেকে দেখে নেবে কিভাবে কাজ করে। তো এখন আমার উদ্দেশ্য হলো এই যে H1টা আছে, এই H1টাকে টার্গেট করব, টার্গেট করে এর কালারটা চেঞ্জ করব, কিন্তু সিএসএস দিয়ে নয়, আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। তাহলে সেটা কিভাবে করব? তো সবার প্রথমে ডকুমেন্ট ধরলাম, পুরোটা ডকুমেন্ট অবজেক্ট, তার মধ্যে থেকে একটা মেথড বের করে নিলাম কোয়ারি সিলেক্টর, এখানে গিয়ে লিখলাম H1। তো এই কোয়ারি সিলেক্টর যেটা লিখলাম, তুমি অবজেক্টটা বললে, মডিউলটা আর এটা মডেলটার কথা বললে। এই যে টোটাল যে স্ট্রাকচারটা যেটা তৈরি হলো, একটা H1 এর মধ্যে কি কি আছে, আইডি আছে, ক্লাস আছে, টেক্সট নোড আছে, ইত্যাদি ইত্যাদি। যদি ইনলাইনে তুমি উইথ লিখে রাখো, তো প্রত্যেকটা যখন সাজায় ওটা হলো একটা মডেল তৈরি হবে। আচ্ছা ওকে, মানে হলো তুমি অনেক পার্টস পাচ্ছ, লেগো দেখছো, লেগো খেলনাগুলো পার্টস জুড়ে জুড়ে, তো প্রত্যেকটা পার্টস নিয়ে আসলে এসে জুড়ে একটা বানালে, একটা পুতুল বানালে মনে করো, আচ্ছা বা একটা কোনো গাড়ি বানালে, তো ওটা হলো একটা মডেল। আচ্ছা ওকে, তো ডকুমেন্ট থেকে প্রত্যেকটা অবজেক্টকে তুলে নিলে তারপরে সমস্ত কিছু যেটা যেখানে দরকার সেটা সেখানে বসে একটা মডেল তৈরি করবে। টোটালটা আমার ডকুমেন্টের মধ্যে ধরো H1 এর মধ্যে ক্লাস আছে, ক্লাসটা হলো অবজেক্ট। H1 H1 এর যে মধ্যে যে ক্লাস বা আইডি, ওটা ওটা প্রপার্টি। আচ্ছা তাহলে অবজেক্ট কোনটা বললে? H1 H1টা H1 P বাটন বাটন সবকিছুই অবজেক্ট, অবজেক্ট। ডিপ সবকিছুই আর টোটাল বডি, যেটা আমরা উপর থেকে পুরোটা স্ট্রাকচারটা সাজাচ্ছি ওটা ডকুমেন্ট, মডেল। এটা কি লাগে? ওটা ডক টাইপ, এটা ডকুমেন্ট টাইপ। এক্স্যাক্টলি ডকুমেন্ট, এটাই তো সেই ব্যাপার। আচ্ছা ওকে, তো এই হলো ওভারঅল সিন। এখন এই ওভারঅল সিন যদি ক্লিয়ার না থাকে তাহলে জাভাস্ক্রিপ্টে গেলে খুব বিপদ হবে। ওপর উপর তুমি কাজ করে চলে যেতে পারবে, কিন্তু ডেফিনেটলি বলছি রিঅ্যাক্টে কিছু বুঝতে পারবে না। আচ্ছা যদি এটা মনে হয়ে থাকে যে অল্প অল্প তো জাভাস্ক্রিপ্ট জানি, এবার বোধহয় রিঅ্যাক্টে কাজ করতে পারবো, পারবোই না কাজ করতে, কিছু বুঝতে পারবে না। ওকে, যদি ওই ওপর উপর দেখো, ওই রিঅ্যাক্টে কাজ করছি যে একটু বাটনের কালার চেঞ্জ করলাম বা কিছু করলাম, ওটা রিঅ্যাক্ট হলো না, না ওটা হলো না। একটা কম্পোনেন্ট বানালাম, কম্পোনেন্ট কি করে অ্যাটাচ হলো, ওগুলো হয়তো কপি পেস্ট করে কাজ হয়ে যাবে, কিন্তু ভিতরে কি করে কাজ করছে, কমপ্লেক্স প্রজেক্ট আসলে আর হবে না। আর সবচেয়ে বড় প্রশ্ন যে রিঅ্যাক্টে যখন আমরা কাজ করব, তো রিঅ্যাক্ট আছে তো বুঝলাম, এসছে তো পরে, তার আগে কিভাবে কাজ হতো? তার আগে কি ওয়েবসাইট হতো না? তার আগে কি অ্যাপ্লিকেশন হতো না? সবই হতো।
তাহলে রিয়েক্টর দরকার। এটা ভেবেছো কখনো যে রিয়েক্ট নিয়ে এত মাথা ব্যথা কেন সবার, এত হাইপ কেন মার্কেটে? রিয়েক্টে পরেটা কি? সবসময় ফার্স্ট কাজ হয় ওটা তো জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। হুম, কিন্তু পরেটা কি? রিয়েক্ট দিয়ে বানাই কি? ওটা তো অ্যাপ হয়, তারপর তো আমরা তো এতদিন ধরে তো তাই করে আসছিলাম, HTML CSS JS jQuery ওইগুলো দিয়েও তো অ্যাপই বানাচ্ছি, পারবো না? ওইগুলো হ্যাঁ তো- এগুলো দিয়ে হ্যাঁ, তাহলে রিয়েক্ট কি প্রবলেম সলভ করে সেটা জানতে হবে। Okay, যদি ওই প্রশ্নের উত্তর পেয়ে যাও তাহলে রিয়েক্ট শিখে লাভ আছে না হলে লাভ নেই। আচ্ছা Okay, তো তার আগে জাভাস্ক্রিপ্ট জানতে হবে যে জাভাস্ক্রিপ্ট কি করতে পারে, রিয়েক্ট কি করতে পারে। জাভাস্ক্রিপ্ট দিয়েই তো তৈরি হয়েছে ওটা, হুম তাহলে ওইটা নিয়ে এত মাথা ব্যথা কেন, এটা নিয়ে মাথা ব্যথা নেই কেন? এইটাই ভুলে যায় যে আগে জাভাস্ক্রিপ্ট তারপরে রিয়েক্ট। জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট হয়ে যাও তখন রিয়েক্ট ভিউ অ্যাঙ্গুলার তারপর এসভিএম যা যা আছে সলিড জিএস। রিয়েক্ট আজকে আছে 2 বছর পরে থাকবে না, অন্য কিছু চলে আসবে। যে কোয়েরিকে যেমন এখন সবাই তাড়িয়ে দিতে চেষ্টা করছে, কিন্তু যে কোয়েরির আপডেটেড ভার্সন চলে এসেছে আবার, যে কোয়েরি 4। তো এখন কোনো কিছুই যাবে না কখনো। যখন কোনো কিছু একটা আবিষ্কার করা হয়েছে তার একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য যদি এখনো থাকে তাহলে সেটা ইউজ করতেই হবে। বুটস্ট্র্যাপ কি চলে যাবে? যাবে না। যতই টেলউইন্ড আসুক বুটস্ট্র্যাপ থাকবে। বুটস্ট্র্যাপ ততদিন থাকবে যতদিন ওইটা দিয়ে ওয়েবসাইট তৈরি হচ্ছে, ততদিন থাকবে, যাবে না। এখন যদি মনে করো যে না, আমি ওরকম ওয়েবসাইট আর বানাবো না, ওরকম বক্সি বক্সি সাইট আর বানাবো না, তাহলে হয়তো মুছে দেবে। তাই বলে বুটস্ট্র্যাপ এসছে বলে সিএসএস বাদ, এরকম তো হয় না। সিএসএস এর বাদ দিলে তো কিছু তাহলে তো হলোই না, লজিক কি হলো তাহলে? তার মানে রিঅ্যাক্ট এসছে বলে জাভাস্ক্রিপ্ট বাদ, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। বিগিনারদের এই প্রবলেমটা হয় যে রিঅ্যাক্ট আছে তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করবো? একদমই। অনেকে এরকম কমেন্ট করে, প্রশ্ন করে যে আমার কি জাভাস্ক্রিপ্ট শিখতে হবে? ওকে, যেমন আমাদের ভিডিওতে কমেন্ট করেছে একজন বাংলাদেশ থেকে। তো তিনি বলছেন যে আমাদের তো যে কোয়েরি শেখার কি দরকার, আমাদের কাছে তো রিঅ্যাক্ট আছে, তাই না? তো এখন কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে কেন যে কোয়েরি কেন আছে, রিঅ্যাক্ট কি করছে, যে কোয়েরি কি করছে, এইচটিএমএল কি করছে, সিএসএস কি করছে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, তো এখন এই যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর লিখলাম, কোয়েরি ছোট হাতের, সিলেক্টরের কেস বড় হাতের, এটা মনে রাখতে হবে। আর এখানে H1 ডাইরেক্ট কোয়েরি সিলেক্টরটা কি কাজ, মানে কোয়েরি জিনিসটা কি? সিলেক্টর, কোয়েরি করছি একটা সিলেক্টর, একটা সিলেক্টরকে ধরার চেষ্টা করছি আমরা। কোয়েরি করা আচ্ছা। মানে খুঁজছি না, খুঁজছি। সিলেক্টর। এই সিলেক্টর তো সিএসএস এর ছিল না? আমরা কি লিখতাম? CSS সিলেক্টর। H1 লিখে তারপর একটা কিছু লিখতাম। হুম তো H1 লিখলাম, এই H1 টার মানে কি? H1 টাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, মানে ধরছে ওটা। সিলেক্টর। হ্যাঁ। যদি আমরা এরকম লিখতাম, এটার মানে হেডিং মানে কোনো একটা আইডিয়া Idea। সেটাকে সিলেক্ট করলাম। যদি ডট দিতাম তাহলে কি হতো? তাহলে এটাকে কি বলে? ক্লাস সিলেক্টর। হুম তো আমরা সিলেক্ট করছি কোনো এলিমেন্ট, তো এখানে একই জিনিস। আচ্ছা, এখানে কি সিলেক্ট করলাম? এই সোয়ানটাকে একটা H1 কে সিলেক্ট করলাম। এই যে H1 টা, এই H1 টার মধ্যে আমাকে পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন আনবো? এর কালারটা চেঞ্জ করবো, সিম্পল, এইটুখানি কাজ। তো এরপরে গিয়ে আমরা কি জুড়ে দেবো? ডট, তারপর কি লিখবো? ডট কালার ইকুয়ালস টু, এবার কি লিখবো? রেড। তো চেঞ্জ হয়ে গেল ইনস্ট্যান্টলি। এখন বিষয় হলো এই যে কালার যদি না হয়, ব্যাকগ্রাউন্ড কালার হতো, তাহলে কি করতাম? তাহলে ওখানে ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। তাহলে লিখতে হতো ব্যাকগ্রাউন্ড, কিন্তু কালার তো হলো না ব্যাকগ্রাউন্ড কালার। না ব্যাকগ্রাউন্ড তো ওইভাবে লিখলে হবে না। তাহলে কিভাবে লিখবো? ব্যাকগ্রাউন্ড একটা হাইফেন দাও। একটা হাইফেন দিলাম, তবুও কোনো কাজ নেই। স্পেস দিলাম, না না স্পেস কালার শুধু শুধু ব্যাকগ্রাউন্ড দাও, শুধু ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড। শুধু যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কালার হচ্ছে, কিন্তু আমি তো চাইছি ব্যাকগ্রাউন্ড কালার লিখতে, তাহলে কিভাবে লিখবো? সেটাই হলো প্রশ্ন, তাই না? সেটা কি বলতে? তো এটা মনে রাখতে হবে, আমরা যখন সিএসএস এ লিখি তখন এখানে একটা হাইফেন দিই, হুম
আর যখন আমরা জাভাস্ক্রিপ্টে লিখবো তখন করবো কেমিক্যালস। আচ্ছা মনে থাকবে এখন থেকে। আর এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে কিন্তু রিঅ্যাক্টেও অ্যাপ্লিকেবল। আচ্ছা মনে থাকবে। তো এখন এই কালারটা ঠিক পছন্দ না আমার, এটা পছন্দ। তো এখন আমি চাইছি যে যেহেতু ব্যাকগ্রাউন্ড রেড হলো, তো টেক্সটটা হোয়াইট করবো। তাহলে কিভাবে করবো? আর সবার শেষে সেমিকোলন দেবো। এটা অপশনাল মনে হয় কিন্তু না, কি করবো কি করবো একটা সেমিকোলন দেবে সবসময় যখন একটা স্টেটমেন্ট আমার কমপ্লিট লিখো ডকুমেন্ট ডট করে সিলেক্ট না না এর পরের কাজটা কি হবে কালারটাকে রেড করবো, ওই হোয়াইট করবো, কারণ রেডের মধ্যে আচ্ছা টেক্সটের কালার এবার সিটা স্মল করো সেটা আমরা যদি এক লাইনেই লিখি সেটা পরে আসছে। আচ্ছা লাইক দিলাম সেটা আমি এখানে আসলাম, বুঝছে? তো এখন ব্যাকগ্রাউন্ড রেড, টেক্সট হোয়াইট, এবার ঠিকঠাক লাগছে দেখতে। তো এইভাবে তোমাকে কিন্তু লিখতেই থাকতে হবে পরপর পরপর পরপর। যত তোমার এর মধ্যে প্রপার্টি অ্যাড করতে চাও লিখতে থাকতে হবে, কিন্তু এটা তো সঠিক পদ্ধতি না। না তাহলে আমার কি করা উচিত? একটা জায়গায় যদি আমরা লিখতে পারতাম সিএসএস এর মতো, যে একটা বক্সের মধ্যে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম সমস্ত প্রপার্টি, তারপরে সে জুড়ে দিলাম, তাহলে আমার কাজটা সুবিধা হতো। ওকে, তো সেটা করার জন্য আমাদের কিন্তু অবজেক্ট শিখতে হবে। আর অবজেক্ট হলো আমাদের যদি সিলেবাস দেখি, অবজেক্ট অনেক নিচে, তার আগে অনেক কিছু আছে। ওকে, তো এখন এর মধ্যে দেখো কোন জিনিসগুলো রিপিট হচ্ছে, কোন পোর্শনটা। মনে করো এই জায়গাটাকে দেখো, H1টাকে বারবার সিলেক্ট করতে হচ্ছে, হচ্ছে কিনা? তাহলে এরপরে যদি আমি ফন্ট সাইজ লিখি, অনলাইন আর এক লাইন আবার এক লাইন লিখতে হবে। লিখতে কোনো অসুবিধা নেই, লিখতেই পারো তুমি। স্টাইল লিখলে তারপরে লিখলে ফন্ট সাইজ। কিভাবে লিখবো ফন্ট সাইজ? ইসটা স্মল এই বড় ক্লিকটা হবে। বড় হবে এবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ফন্ট সাইজ কি লিখবো? সাপোজ দিলাম যে 30 পিক্সেল, 30 পিক্সেল হয়েছে। তো এখন এইটা সিলেক্ট যেহেতু আমাকে বারবার করতে হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে যদি কোথাও একটা স্টোর করে রাখতে পারি, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। না আমরা একটা ভ্যারিয়েবল সেট একটা ভ্যারিয়েবল সেট করব। তো গত ভিডিওতে আমরা ভ্যারিয়েবল শিখিনি, মানে ছোটখাটো অ্যাপ্লাই করেছিলাম, আজকে থেকে ভ্যারিয়েবল শুরু হচ্ছে। তো ভ্যারিয়েবল, প্রথম কথা বলো যে ভ্যারিয়েবল মানে কি? ওয়ার্ডটার মানে কি? ভেরিয়েবল কোন স্টোর করে হ্যাঁ, এই ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? ভ্যারিয়েবল শব্দের অর্থ বা ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? শোনা আছে? অঙ্কে ছিল না? আমরা কিন্তু কথায় কথায় বলি যে এই বিষয়টা তো ভ্যারি করে ম্যান টু ম্যান। যে একটা প্রোডাক্টের দাম, সাপোজ এই মোবাইলটার দাম আমাদের দেশে একরকম, আমেরিকার একরকম, বাংলাদেশে একরকম। তা বলি যে এটা দেশ অনুযায়ী ভ্যারি করতে থাকে, কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, বলি না? তার মানে কি পরিবর্তনশীল দামটা, সব তো ফিক্স নয় দামটা, তাহলে পরিবর্তনশীল জিনিসটা। যেমন এখন তোমার এজ, এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, কারণ এই বছর একটা আছে, পরের বছর বদলে যাবে। কিন্তু নেম একই থাকে, ওটা বদলাবে। তো ওটা হয়ে গেল কি কনস্ট্যান্ট, ফিক্সড। নেম ফিক্সড থাকবে যখন থেকে শুরু হয়েছে ইউজ করা শেষ পর্যন্ত। নাম একই থাকবে এজ কনস্ট্যান্ট, পরিবর্তন হচ্ছে। কনস্ট্যান্টের বাংলা কি? কনস্ট্যান্ট ধ্রুবক। হ্যাঁ ফিক্সড, ওটা বদলাবে না। তো একটা এমন কিছু জানো যে যেটা ফিক্সড, কখনো বদলাবে না? একটা কোনো নাম্বার বা একটা কিছু এরকম অঙ্কে ইউজ করেছো? মনে পড়ে? অঙ্ক করতাম, বৃত্তের অঙ্ক করতাম, জিরো বৃত্তের অঙ্ক করতাম না, যখন ক্ষেত্রফল নির্ণয় করতাম বা পরিধি নির্ণয় করতাম, একটা নাম্বার বলেছিল, ওই নাম্বারটা দিয়ে হিসাব করতাম বারবার। মনে পড়ে? 22/7 লিখতে বলতাম, মনে নেই? একটা নাম্বার আছে যেমন পাই, PI, হ্যাঁ তো তার একটা নাম্বার আছে, ঠিক আছে? এটা একটা নাম্বার, মানে 3.1415, সব মনে নেই আমার, 9265 সামথিং, এরকম চলতেই থাকে। হ্যাঁ তো এটা বদলাবে না, এটা ফিক্সড, ইউনিভার্সাল। আচ্ছা আলোর গতিবেগ বদলাবে না, ফিক্সড। তো
তো এই যে যে এইগুলো যেগুলো বদলায় না সেগুলো হয়ে যায় কনস্ট্যান্ট, আর যেগুলো বদলে যায় সেগুলো হয় ভ্যারিয়েবল, ভ্যারি করতে হবে। তা এখন ভ্যারিয়েবল নিতে হবে, নিয়ে সেই ভ্যারিয়েবলটাকে আমরা ইউজ করবো কি এই h1টাকে রাখার জন্য। তো আমি মনে করলাম যে যা খুশি আমরা নাম রাখতে পারি, শুধু শুরুতে নাম্বার দিলে চলে। তো দিলাম সাপোজ h1ই নাম রাখলাম, আচ্ছা। পরে নাম্বার দিলে অসুবিধা নেই, কিন্তু আগে নাম্বার দিলে প্রবলেম। ইকুয়ালস টু এতটুকু অংশ কাট করলাম, এখানে বসিয়ে দিলাম, এইটুকুনি হলে হয়ে যায়। আচ্ছা। ওকে, এখন জাভাস্ক্রিপ্টে নতুন যে মডার্ন যে জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করছি, তো সেখানে লিখতে হয় লেট। এবার এই লেটটা আমরা লিখতাম ছোটবেলায় যখন আমরা বীজগণিত করতাম, লিখতাম না যে ধরি রামের বয়স 20 বছর, ধরি শ্যামের বয়স 25 বছর। তারপর লিখতাম যে দুইজনের বয়সের সমষ্টি রামের বয়স যোগ শ্যামের বয়স, করতাম কিনা? তো এই যে ধরি কথাটা লিখলাম। ওকে, তো কিছু কিছু স্টুডেন্ট আমরা এরকম ছিলাম যে কেউ বাংলায় লিখতো ধরি, আবার কেউ শিখেছিল লেট লিখতে হয়, তো তখন আমরা এটা লেট লিখতাম, যে ধরি কথাটা অনেকক্ষণ লাগে। যে ভ্যারিয়েবলটা নিলাম ওই ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দাও, হেডিং বলে। এটাকে নাম রেখে দেন হেডিং, যা কিছু রাখো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। রাখলাম। এখন কি করতে পারবো, সুবিধা কি হলো, আমরা এই h1টাকে উঠিয়ে এর মধ্যে নিয়ে চলে এসেছি। হ্যাঁ ওকে, এখন এটাকে কপি করলাম, হলো ব্যাংক। হয়েছে। তাহলে এখানে আমার আর প্রয়োজন নেই এটারও আর, এখন একই রকম কাজ করছে। তাহলে আমার সুবিধা কি হলো, এতটা জিনিস আর লিখতে হলো না। শুধুমাত্র এইটুখানি কাজে কি ভ্যারিয়েবল লাগে না, যখন আরো কমপ্লেক্স প্রজেক্ট হবে তখন দেখবে যে ভ্যারিয়েবল ছাড়া কাজই হবে না, তখন বারবার 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 ভ্যারিয়েবল দরকার হবে। এখন এই যে হেডিংটা কি আছে এর মধ্যে, এটা লিখলে কাজ হচ্ছে কেন সেটাও জানা দরকার। তো টেস্টিং করার জন্য আমাদের কাছে কি আছে, কনসোল আছে। আমি আছি কোথায়, জেএসবিনে, তো এটার কনসোল এখানেই থাকে। আর যদি তুমি ফাইলে লিখতে তাহলে কি করতে, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করতে, তারপরে আসতে কনসোল, এখানে এসে চেক করতে হবে। তো এখন আমরা এখানে চেক করে নিচ্ছি, HTML-টা প্রয়োজন হচ্ছে বন্ধ করে দিই। তো এখানে কোনো কিছু যদি চেক করতে হয় তাহলে আমাকে কি লিখতে হয়, console.log, তারপরে ব্র্যাকেট ওপেন ক্লোজ করার পরে এখানে দেখুন হেডিং, এই যে ভ্যারিয়েবলটা সেটা লিখে দাও, আর সেটা অবশ্যই সেমিকোলন দাও। এখন দেখো এখানে অনেক কিছু এসেছে, এই হেডিং সম্পর্কে অনেক ইনফরমেশন আছে। ক্লিয়ার করলাম, আরেকবার রান করলাম, এখানে অনেক ইনফরমেশন আসছে। এই ইনফরমেশন গুলো দেখে মাথা খারাপ হয়ে যাবে এই মুহূর্তে, কিন্তু যদি আমরা একটু একটু করে অল্প অল্প করে স্টাডি করি না, সব স্ট্রিং হিসেবে দেখি উপরে কিছুটা পেয়েছি। আমরা কি ইউজ করছিলাম, স্টাইল বলে কিছু একটা ইউজ করছিলাম। তো দেখো এর মধ্যে আইডি বলেছিলাম যে আইডি ফাইডি সবকিছু থাকে, শুধু h1 লিখলাম আর তার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তার মানে শুধু ওইটুখানি না, পিছনে অনেক কিছু চলতে থাকে, ব্রাউজারকে অনেক কিছু করতে হয়, দেখো সবকিছুর হিসাব রাখতে হয়েছে। আমি তো কয়েকটা মাত্র এক্সাম্পল দিয়েছি, প্রচুর জিনিস আছে এর মধ্যে, প্রচুর জিনিস। ওকে, এই দেখো কোথায় এসে জুড়েছে, খেয়াল করছো? এটা যদি আমরা নর্মাল ব্রাউজারে যখন খুলতাম সেখানে দেখতাম তাহলে আরেকটু ক্লিয়ার দেখা যেত এই বিষয়টা। তো ইউজি ক্লিয়ার হয়েছে। তো এখন হেডিং এ কালার করতে পারছি আমরা। এবার পরের টাস্ক দেখি, তাহলে ভ্যারিয়েবলের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। আর এগুলো কমেন্ট আউট করে দিলাম। তো সিএসএস এর মতো কমেন্ট আউট করো এইভাবে। ওকে, এবার আমি চাইছি যে ব্রাউজার যখনই লোড হবে তখন একটা অ্যালার্ট দেখাবে। তো সেই কাজটা কিভাবে করতে পারি, এটা কি অ্যালার্টটা হলো একটা ফাংশন। ওকে, পার্টিকুলার একটা কাজ করে, কি কাজ করে, একটা পপআপ দেখায়। আর এই অ্যালার্টের এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কোটেশন দিয়ে কিছু একটা লিখি, অথবা কোটেশন ছাড়া যদি কোনো একটা নাম্বার লিখি,
তাহলে সেটা কি হয়, যখন আমি রান করব তখন এটা পপ আপের ও মতো দেখাবে। দেখিয়েছে, ওকে করলাম। তো এটা কোনো কিছু টেস্টিং করার জন্য Testing ইউজ এর করতে জন্য, পারি, check বা করা কোনো হয়। একটা স্পেশাল মেসেজ দেখানোর জন্য দিতে পারি। ওকে, তো এখন এর মধ্যে এসে লিখলাম হ্যালো, তারপরে লিখলাম ধরো আর কি লিখবে, কমা দিয়ে ধরো লিখলাম 1 2 3, এরকম কিছু একটা লিখলাম, লিখে রান করলাম, তাহলে হ্যালো দেখাচ্ছে, হয়েছে। কিন্তু এই জিনিসটা দেখালো না, খেয়াল করলে। আর আরেকটা জিনিস এখানে খেয়াল করো, যে যখন 1 2 3 লিখছি তখন কোটেশন দিচ্ছি না, কিন্তু টেক্সট লিখতে দিচ্ছি, এটার কারণ না, এটা তো একটা হচ্ছে নাম্বারের লাগে না, ওটা ওটা তো একটা স্ট্রিং, হুম, ওই আর একটা বুলিয়ান, বুলিয়ান বুলিয়ান কোনটা, বুলিয়ানটা নাম্বারটা। নাম্বারটা বুলিয়ান। তুমি এটাতে দিলাম কোটেশন, এটাতে দিলাম না, এরকম কেন? তো এখানে দুটো জিনিস ইউজ করছি আমরা, সেই দুটো জিনিস কি, একটা ইউজ করছি টেক্সট অর স্ট্রিং, আরেকটা ইউজ করছি নাম্বার। এগুলো অ্যাকচুয়ালি কি ডেটা, ডেটার টাইপ হয়, বিভিন্ন টাইপের ডেটা হয়। এইটা তো নাম্বারে, ওটা তো বুলিয়ান তো নাম্বার নাম্বার, তাহলে বুলিয়ানটা কোনটা? ট্রু ফলস। ট্রু ফলস। তো আমরা কি ইউজ করছি, বিভিন্ন ডেটা ইউজ করছি না, ডেটা। তো তার বিভিন্ন টাইপ হয়, কি কি টাইপ হয়, যেমন হয় তোমার এইমাত্রই দেখলাম স্ট্রিং, আর এটাকে বলতে পারো যে টেক্সট, তারপরে কি হয় নাম্বার হয়। নাম্বারের আবার বিভিন্ন ভাগ আছে। ওকে, কি কি ভাগ আছে নাম্বার, কি কি জানি নাম্বারে বলো? আমরা পিএইচপি তে পড়েছি তো, তুমি মনে আছে? একটা শুরু করো, তারপরে ইন্টিজার, ইন্টিজার, তারপর ফ্লোট, মনে আছে, মনে করছে এবার? ফ্লোটের আরেকটা টার্ম আছে, সেটাকে বলে ডাবল। ওকে, আর কি আছে, কমপ্লেক্স নাম্বার আছে। এটা আমাদের এখানে জাভাস্ক্রিপ্টে ইউজ হবে না, কমপ্লেক্সের নিয়ে আমরা ডিসকাস করবো না, কারণ আমাদের নেই, ওটা পাইথনে আছে। তো আমাদের এই মুহূর্তে জানতে হবে শুধু এই দুটো। আচ্ছা, এখন ইন্টিজার আর ফ্লোট ব্যাপারটা কি? ইন্টিজার হলো যেটা একটা রাউন্ড নাম্বার, সাপোজ 10 20 23 123, এগুলো কি একটা রাউন্ড ফিগারের নাম্বার, পূর্ণ সংখ্যা। এখন যদি দশমিক হয়, যে তোমার বডির টেম্পারেচার কত, বললে 98.5 ডিগ্রি ফারেনহাইট, আচ্ছা, তাহলে ওটা কি হলো, একটা দশমিক সংখ্যা হলো। এখন তোমার বয়স বললে, বয়স কিসে বলবে, ইন্টিজারে বলবে না ফ্লোটে বলবে? বয়স কি না, দশমিকে ওটা হয়? তো ইন্টিজার হবে। তাহলে ইন্টিজার হবে। তাহলে আমি যদি বয়স এজ লিখে কোথাও সেভ করতে চাই, হুম, তাহলে আমার কি হবে, সবসময় ওই রাউন্ড ফিগারই রাউন্ড দরকার, ফিগারে হবে। 23 24 25 26, দশমিকই আসবে না। কিন্তু যদি এখন বলি তোমার বডির টেম্পারেচার কত, বা আজকের ওয়েদারের টেম্পারেচার কত রয়েছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের দশমিকের দরকার পড়বে। সবসময় যে 30 ডিগ্রি 40 ডিগ্রি এমন তো হবে না, না, কখনো না কখনো 30.5 সামথিং এরকম কিছু তো আসবে, তো তখন দরকার বুঝে গেছে, তখন মনে থাকবে। তো এইগুলো এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হলো বুলিয়ান, শর্টে বলে বুল। এটা কি জিনিস, ট্রু ফলস, এই দুটো ওয়ার্ড ব্যবহার রাখো, 1 আর 0, 1 আর 0 হলো বুলিয়ান। ওকে, তো আপাতত এই তিনটে খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এছাড়া আরো জিনিস আছে, নাল আছে, আনডিফাইন্ড আছে। ওকে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু প্রতিটা মুহূর্তে দরকার হবে। এবার এটা কিন্তু চোখের সামনে সবসময় দেখতে পাবে এমন নয়, যে তোমাকে বুলিয়ান, নাল, ইন্টিজার এরকম লিখতে হবে না কখনো, কিন্তু তুমি যখন ইউজ করছো তোমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তুমি কোনটা ইউজ করছো।
এখন এই যে অ্যালার্ট, আমাকে একটু আরেকবার বলে দাও, মানে এই ডাটা টাইপের কোনটা কি কাজ আরেকবার। কোনটার কি কাজ? হ্যাঁ। তো সবার প্রথমে আমি এখানে লিখি স্ট্রিং, যেটা লিখছি স্ট্রিং এর মধ্যে কি লিখছি, স্ট্রিং এর মধ্যে কারোর নাম লিখছি, তো তোমার নাম লিখলাম, তোমার নাম লিখলাম মিহির। ওকে, এবার এটা লেখার শর্ত হলো এই লেখাটা হলো কোটেশনে লিখতে হবে, কোটেশনের ভিতরে। ওকে, এটা ম্যাটার করছে না যে তুমি সিঙ্গেল কোট দিচ্ছ না ডবল কোট দিচ্ছ, যে কোনো একটার মধ্যে লিখলেই চলবে, যে কোনো একটা দিলেই চলবে। এবার একটা শর্ত আছে, যদি তুমি একটা সেন্টেন্স লেখো পুরো, সেই সেন্টেন্সটাও কিন্তু একটা স্ট্রিং হলো, ঠিক আছে? আই লাভ ইন্ডিয়া। ওকে, এখন এই কথাটা পুরোটা তুমি ডবল কোটেও লিখতে পারো, সিঙ্গেল কোটেও লিখতে পারো, কিন্তু একটা শর্ত হলো যদি এই সেন্টেন্সটা লেখার সময় তোমার কোথাও ভিতরে কোটেশনের প্রয়োজন হয়, ধরো একটা সিঙ্গেল কোট বা ডবল কোটের আবার প্রয়োজন হলো, সেক্ষেত্রে কিন্তু দুটোই লিখতে পারবো না। ডবল কোট বাইরে হলে সিঙ্গেল কোট ভিতরে, সিঙ্গেল কোট বাইরে হলে ডবল কোট ভিতরে। এর এক্সাম্পল একটা দেখছি এখানে, ধরো এরকম লিখলাম কোটেশন দিয়ে, যে লিখলাম যে হি সেড, কমা দিলাম। এবার দেখো প্রবলেম শুরু করেছে, এডিটরে কিন্তু প্রবলেম করছে। হি লাভস ইন্ডিয়া, but he loves his country India। বুঝা গেছে? এখন দেখো কতগুলো রেড মার্ক চলে এসেছে। তো এই জিনিসটা কি, কেন প্রবলেমটা কেন আসছে? না, ডবল কোটেশন Double quote এর ভিতরে double বুঝতে quote পারছি না যে কোথায় শেষ। হ্যাঁ, তো ডবল কোট দিয়ে শুরু করেছিলাম, শুরু করতে করতে এখানে এসে ডবল কোট দিয়েছি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট মনে করছে এখানেই বোধহয় সেন্টেন্স শেষ, এখানেই বোধহয় সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে, তারপরে কি করেছি আবার লেখা শুরু করে দিয়েছি, তারপরে আবার এখানে এসে কিছু একটা শেষ করেছি। এটা নিয়ে প্রবলেম। এখানে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। এখানে আমাকে সিঙ্গেল কোট, ওকে, এভাবে সিঙ্গেল কোট ইউজ করতে হবে, আর শেষে কিন্তু ডবল কোট ইউজ করতে হবে, অবশ্যই সেমিকোলন। এখন এই জিনিসটাকে আমরা দেখতে পারি, কপি করলাম, কাট করে দিই। কনসোলে দেখার জন্য কি করতে হয়? এখানে দেখার জন্য কনসোল লগ করতে হয়, তাই না? এবার এটার মধ্যে এটাকে পুশ করে দিলাম, এবার রান করলাম। আচ্ছা, কিছু একটা মিস করেছি, সেটা হলো এটা বাইরে ভিতরে ক্লিয়ার করলাম, রান করলাম। এবার দেখো তো সেন্টেন্সটা ঠিক আছে, সেন্টেন্সটা মনে হচ্ছে ঠিক আছে। না কি নেই। এই যে কোটেশনটা যেটা আছে না, এই কোটেশনটা হলো জেনারেলি কনসোল থেকে দেখাচ্ছে। আমি যদি এখানে দেখাই, এই লেখাটা যদি এখানে দেখাই, তাহলে কিভাবে দেখাবো? গতদিন আমরা শিখেছিলাম কিন্তু সবকিছুই অ্যাপ্লাই হবে। ধরো এই H1 এর মধ্যে এই লেখাটাকে চেঞ্জ করে দেবো আমি। আচ্ছা, ওটা রিপ্লেস হবে। হ্যাঁ, ওটাকে রিপ্লেস করবো। তো কনসোল লগে যেমন আছে থাক, আমরা করে দিই। এই যে হেডিং লিখেছিলাম এখানে, হেডিং কাট করে দিই, হেডিংটাকে খুলে রাখি, হেডিং করলাম। তারপরে কোনো একটা ট্যাগের ভিতরে লিখতে কি করতে হয়? গত ভিডিওতে কি দেখেছিলেন সমর? কোনো একটা ট্যাগের মধ্যে লিখতে হলে কি লিখতে হয়, কিভাবে লেখা যায়? আমি হেডিং এর মধ্যে লিখতে চাইছি কিছু একটা, Heading এর মধ্যে রিপ্লেস হয়ে যাবে সেটা। এখন আছে হ্যালো লার্ন কম্পিউটার একাডেমি, সেটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। এটা মানে প্রোগ্রাম ওটা কি, স্টেপ বাই স্টেপ যাচ্ছি, এরকম করলে কিন্তু শেখা হবে না। ইনার অ্যাপ্লিকেশন HTML করতে হবে, এক্স্যাক্টলি ডট ইনার HTML ইনার HTML। সবকিছু যদি এইভাবে মিক্স না হতে থাকে না, তাহলে প্রোগ্রামিং শেখাটা সম্পূর্ণ হয় না। ওই চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে দেখবো, একটা একটা করে দেখতে দেখতে আসি, ভুলতে ভুলতে আসি, এটা হয় প্রবলেম। তারপরে সবকিছু শেখা হয়ে গেলে তারপরে আর যুক্ত পারি না। ঠিক যেমন সিএসএস এ হয়েছিল, মনে পড়ে? W3 স্কুল দেখি দেখি কিন্তু কোনো ওয়েবসাইটই বানাতে পারি না। এদিকে পুরো সিএসএস জানি, সব প্রপার্টি মুখস্থ হয়ে গেছে, সব ট্যাগ মুখস্থ হয়ে গেছে, কিন্তু ন্যাপার বানাতে পারি না। এটা একটা মানে একটা কেমন লাগে, বিরক্তি করে যে কিছুই বানাতে পারলাম না এখনো পর্যন্ত। এবার এটাকে পেস্ট করে দিই, এই লেখাটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, অবশ্যই সেমিকোলন দিলাম। এবার রান উইথ চেস করলাম, এই লেখাটা চেঞ্জ হয়েছে। এবার খেয়াল করে দেখো, দুই জায়গায় দুটো এসছে, খেয়াল করছো? আমাদের ওই লেখাটা তো রিপ্লেস হয়েছে, এখানে কি দেখাচ্ছে? এই যে কোটেশন, বাইরে কোটেশনটা, এটা হলো এর ফিচার, কনসোলের ফিচার, কিন্তু বাস্তবে এরকম দেখাচ্ছে। কি প্রবলেম আছে বলো? এখানে কি হলো আমি বুঝলাম না।
তুমি প্রথমে তো কনসোল লগের মধ্যে একটা শো করে রেখেছো। কনসোলেও দেখাচ্ছি, ব্রাউজারেও দেখাচ্ছি, হ্যাঁ, কিন্তু এই সেন্টেন্সটাই গন্ডগোল আছে, সেটার কথা বলছি। আমি গ্রামাটিক্যাল বলছি যে সেন্টেন্সটার মধ্যে প্রবলেম আছে। এই সেন্টেন্স এইভাবে লেখা হয় না। এটা মানে বুঝেছো তো কি লেখা আছে? হি সেড, সে বলেছিল, হি লাভস হিজ কান্ট্রি ইন্ডিয়া, সে বলেছিল সে তার দেশ ভারতবর্ষকে ভালোবাসে। এটা মানে তাই তো সেন্টেন্স ওয়াইজ বলে কি গন্ডগোল আছে? এটা কিন্তু রিয়েল লাইফ প্রবলেম। শেষে যে এটা আছে কমাটার জন্য। এখানে যে কোটেশনটা দেখছো না, ঠিকঠাকই ধরেছো। এই কোটেশনটা সিঙ্গেল হ্যান্ড, ডবল হ্যান্ড ইংলিশ সেন্টেন্সে। এইবার সমস্যাটা হয়েছে এখানে, সমস্যাটা হলো এইখানে, কিন্তু আমি তো এখানে ডবল দিয়েছি, তাহলে তো এখন সিঙ্গেল এখানে দিতে বাধ্য আমি। সিঙ্গেল না, ওখানে তো আমরা ডাবল দিতে পারবো না। তাহলে হ্যাঁ, এটা সিঙ্গেল দিয়ে ভাগ দিতে দাও। দেখছো এডিটর কি করছে, আমাকে নিজে থেকে রেক্টিফাই করে দিচ্ছে। বডিটাও ঠিক করে দাও। ওটা করবো, দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারবো কি হলো। এবার ঠিক আছে। তার মানে এটা লেখা যাবে না, আমার তো দেখতে হবে ওটা। ওকে, তো এখন আরেকটা সমস্যা আছে। সমস্যাটা হলো আরেকটা সিচুয়েশন এমন হলো যে না, ডবলের ভিতরে ডবল লিখবো বা সিঙ্গেলের ভিতরে সিঙ্গেল লিখবো, কিছু করার নেই। ওই যে আমরা বিএসসি তে করতাম না, পারমিট করে আলাদা করে দিতাম। হ্যাঁ, ওইভাবে কি হবে? এইভাবে করা যাবে। এই যে জিনিসটা বাইরে সিঙ্গেল আছে, ভিতরে ডবল আছে, আমরা কোনো রকম এই মুহূর্তে ম্যানেজ করে নিয়েছি। কিন্তু যদি ম্যানেজ না হতো, আমি যদি বাধ্য থাকতাম এইভাবে লেখা, আমি বাধ্য, এখন আমাকে বাইরেও দিতে হবে ডবল, ভিতরেও দিতে হবে ডবল, তাহলে আমাকে কি করতে হবে? একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে, যে বলতে হবে জাভাস্ক্রিপ্টকে এই যে কোটেশনটা দিয়েছি, এই কোটেশনটা আমার সেন্টেন্সের শেষ না, আমি এখনো লিখবো, তুমি এই কোটেশনটাকে ইগনোর করো। আচ্ছা, এই কোটেশনটাকে তুমি ভুলে যাও। তো এখানে দেবে ব্যাকস্ল্যাশ। এটা দেখে মনে হয় যেন ফ্রন্ট স্ল্যাশ আর ব্যাকস্ল্যাশের মধ্যে গন্ডগোল করে। এটা হলো ফ্রন্ট, এটা হলো ব্যাক, এটাকে বলা হয় স্কেপ ক্যারেক্টার। ওকে, তো আমি ওইটা দিয়ে বললাম, ওর পরে যেটা লিখলাম ওটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে গিয়ে আবার ক্যান্সেল শুরু হতে হবে। আচ্ছা, এই যে ক্যান্সেল করলাম, এবার যদি ক্লিয়ার করে আরেকবার রান করি, তাহলে আমার এখন ফাইন, সব জায়গাতে পারফেক্ট কাজ হচ্ছে, কোথাও কোনো এরর নেই। বোঝা গেছে যে ছোট জিনিস দেখে মনে হচ্ছে, কিন্তু কত মানে কমপ্লিকেটেড জিনিস না। সিচুয়েশন যখন তৈরি হবে তখন এই ছোট ছোট জিনিসই কিন্তু কাজে লাগে। ওকে, আরেকটা জায়গায় দাও, ধরো কান্ট্রিটাও আবার ডাবল কোটেশনের মধ্যে হবে। এখানে ধরো আমি দিলাম এরকম, তাহলে আবার ওই তাহলে আমাকে কি করতে হবে? ব্যাকস্ল্যাশ। আবার এখানে এসে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। আর এটা কিন্তু শেষ হবে না, ভিতরেই হবে, কোটেশনের ভিতরে। এটা আগে যেটাকে তাড়াতে চাইছো স্কেপ মানে। এবার ক্লিয়ার হলো? তো আমার শেষের দুটো ইম্পর্টেন্ট, ভিতরের গুলো ইম্পর্টেন্ট না, সেই জন্য ওগুলোকে বাদ দিতে হয় ব্যাকস্ল্যাশের মাধ্যমে। তো এখন তোমার যে প্রশ্ন ছিল এই যে স্ট্রিং বিষয়টা কি, এটা হলো স্ট্রিং, এটা হলো একটা স্ট্রিং। এরপরে চলে আসবে নাম্বার। নাম্বার কি জিনিস? সিম্পল, নাম্বার তো নাম্বারই, 10, 25। ওকে, এর মধ্যে মিক্স করে দিচ্ছি, এর মধ্যে দিলাম 35.5, তারপর দিলাম 90.3 FM। ওকে, তো এগুলো কি হলো? সবকিছু মিক্স করে দিয়েছি আমি, এর মধ্যে ইন্টিজার আছে, ফ্লোট আছে। এখন তোমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা কি। তো যেগুলো আমার নেই, দশমিক নেই, যেগুলো ওগুলো কি হলো? ইন্টিজার, পূর্ণ সংখ্যা হবে। এটা শুধুমাত্র এরকম না, তুমি এরকম লিখতে পারো যে -10 হতেই পারে সংখ্যা, এখানে মাইনাস টা কি বলবে? নেগেটিভ, ইন্টিজার নেগেটিভ। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে হলো আস্ত সংখ্যা, গোটা সংখ্যা একটা, আচ্ছা, কোনো ভাঙান, সেটা মাইনাস প্লাস হতেই পারে। হতেই। 0 হলো একটা সংখ্যা।
এখন এই সংখ্যাটা এই যে -10 লিখলাম বা এখানে আমি চলে আসছি, এরপরে আমি আরেকটা লিখলাম যে 10.00, এটা কি সংখ্যা হলো? এটাও দুটোর উপর 10, এটা তো ইন্টিজার। ভালো করে বলো এটা কি ডাবল ফ্লোট ও আচ্ছা, ডাবল। ডাবল না। ওকে, এই ওয়ার্ডটা বেশি শুনবে, পিএইচপি তে গেলে ডাবল ওয়ার্ডটা শুনবে, তো তার মানে এটা কথা বলছে। আচ্ছা, ওকে, ভাঙা সংখ্যা, ভগ্নাংশ যাকে বলে। তো এখন বুলিয়ানে চলে আসে। বুলিয়ান জিনিসটা কি? ট্রু, ফলস। এই দুটো। ট্রু মানে কি? ট্রু মানে হচ্ছে 1, ট্রু মানে হলো 1, আর ফলস মানে কি? 0। আমরা এটাও জানি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না, এই দুটোই বোঝে। নাল কথা কিছু না। আনডিফাইন্ড ভ্যারিয়েবল আছে কিন্তু আমরা ডিফাইন করিনি। এবার এই দুটো একটু কনফিউজিং লাগে যে নাল জিনিসটা কি আবার এটা। তো এটা আমি এরকম বানিয়েছি, নাল আর আনডিফাইন্ড বোঝার জন্য। যদি বলে নাল কি জিনিস, আনডিফাইন্ড কি জিনিস, তো মনে রাখবে যে নাল মানে হলো নাই, হুম, আর আনডিফাইন্ড মানে হলো খুঁজে পাই নাই। আচ্ছা, তফাৎ বোঝা গেছে? ওকে, বাইক আছে, নাল, আমার ক্ষেত্রে নাল, ওর কাছে আছে, হুম। তাই না? তো নাল মানে নেই, আমার নেই, বাইক নেই। এখন বললো আনডিফাইন্ড, হলো বাইক আছে, আনডিফাইন্ড, মানে আছে কিন্তু কোথায় রেখেছি জানেন না। ঠিক আছে, বা হয়তো বানাইনি, হয়তো আনেইনি, আছে, এরকম হতে পারে। তো এই দুটো নাল মানে হলো নাই, আনডিফাইন্ড মানে খুঁজে পাই না, নাম মানে নেই, নেই, মানে নেই। আছে কিন্তু এখন এখন খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। হয়তো অনেক সময় এরকম হয় যে ভ্যারিয়েবল হয়তো বানাইনি, তো এখন খুঁজে যাচ্ছে যে এরকম কিছু আছে কি নেই। আর যদি নাল লিখে দাও তার মানে নেই ওটা। ওকে, তো এই ওয়ার্ডটা বারবার দেখতে হবে, আনডিফাইন্ড আর নাল, তখন কি কনফিউজ হলে হবে না যে কি বলতে চাইছে। ধরো একটা বাটনে ক্লিক করলে, ক্লিক করে একটা H1 এর কালার চেঞ্জ করছো, সেই সময় বলে দিল আনডিফাইন্ড, H1টাই নেই ওখানে। ওকে, তো এখন স্ট্রিং এর দিকে চলে গেছি, ডেটা টাইপস এর দিকে চলে গেছি, করছিলাম হলো ভ্যারিয়েবল, তাই তো? তো সেখানে আবার ব্যাক করছি, ওটা করে শেষ করে দিচ্ছি। তো এখন হলো অ্যালার্ট যেটা দেখেছিলাম, অ্যালার্টে কি হয়, একটা জাস্ট পপ আপ মেসেজ দেখায়, কোনো একটা পার্টিকুলার মেসেজ দেখায়, ওটা তেমন কিছু ইন্টারেস্টিং না। আমরা চাইছি যে ইউজার যদি একটু ইন্টারাক্ট করতে পারে, যে ইউজারের কাছ থেকে কিছু আমরা একটা মেসেজ নেব, যে ইউজার বললো যে ইউজারের কাছে তার নাম জিজ্ঞেস করলাম, তাহলে কিভাবে জিজ্ঞেস করবো? একটা পপ আপের মধ্যে তার নাম আসবে, কি করে করবো? অ্যালার্টের মধ্যেও তো আমরা দিতে পারি। না, ইউজারের কাছে জিজ্ঞেস করলে ইউজারকে বলতে তো হবে না, ইউজার তো বলবে। ও আচ্ছা, তো সেটা আমি জিজ্ঞেস করবো। জাস্ট ইমাজিন করো তোমার ওয়েবসাইট খুলেছে, তখনই বলবে যে হোয়াট ইজ ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে দাও, তাহলে ওয়েবসাইট দেখাবো, নাহলে দেখাবো না। আচ্ছা, এরকম টাইপের কিছু। আচ্ছা, তো তুমি প্রোফাইল পিকচার খুলছো, মানে তোমার প্রোফাইল খুলছো, আগে জিজ্ঞেস করলো যে তোমার নাম বলো, তোমার যে নাম বললো, ছোট একটা অ্যাপ বানিয়েছি, সেই নামটা তোমার যে টু ডু লিস্ট বানিয়েছিলাম তার উপরে চিপকে গেল যে মিহিরস টু ডু লিস্ট। এবার আচ্ছা। যখন সমর ওপেন করলো, সমরের নামটা দিল, তখন দেখো সমরস টু ডু লিস্ট আচ্ছা, বা টু ডু অ্যাপ। তো ওখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সেই জন্য কি লিখবো? প্রম্পট। তো ওকে, এখন শুধু এইটুখানি লিখছি, লিখে রান করে দেখি যে কি আসে। কি লিখেছে? আচ্ছা, an embedded page null, এই যে কথাটা, এই কথাটা এখান থেকে আসছে, যে স্পিনার থেকে আসছে। আর এখানে একটা ইনপুট ফিল্ড দিয়েছে, এর মধ্যে আমরা কিন্তু লিখতে পারি কিছু একটা। লিখলাম কিছু একটা, লেখার পরে ওকে করে দিলাম, ম্যানেজ হয়ে গেল। তার মানে এইখানে যে রান হচ্ছে, তার মানে এরকম একটা পপ আপ খুলছে, কিন্তু অ্যালার্টে এরকম আসছিল না, মানে লেখার জন্য জায়গা দিচ্ছিল না। এইবার আমরা কোশ্চেন করবো এখানে যে হোয়াট ইজ ইউর নেম, তাহলে সেটা কিভাবে করবো? এর মধ্যে এসে সিঙ্গেল দেবো না ডবল দেবো? সিঙ্গেল, ডবল দিলে কি হবে, সিঙ্গেল দিলে কি হবে? ডবল দিলে হচ্ছে না ওটার মধ্যে কি থাকবে আগে আমাকে সেটা লিখবো হোয়াট ইজ ইউর নেম, জিজ্ঞাসা চিহ্ন, একটা সেন্টেন্স লিখবো, আর কিছু থাকবে আর কিছু থাকবে না। ডাউন নোটেশনে দিতে পারি। সিঙ্গেল দিলে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা, এই উত্তরটাই বলতে হবে যে যা খুশি দেবে না, কি হ্যাঁ, অসুবিধা? না আমরা তো ওটার মধ্যে তো আর কিছু লিখছি না। না। তো কনফিউজ হলে হবে না, তো সিঙ্গেল ডবল যেটা খুশি সেটা লেখো, কনসেপ্ট তো ক্লিয়ার না তোমার?
হোয়াট ইজ ইউর নেম। এবার এখানে আমি নেম বললাম যে নাম হলো মিহির। ওকে, এখানে পরে ওকে করে দিলাম, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কি হচ্ছে? কিছুই হলো না। তো এটা হলো একটা ডাম একটা অ্যাপ্লিকেশন, হলো ডাম, কিছুই করে না, নাম জিজ্ঞেস করলো তারপরে আর কিছু বললো না। তো আমরা চাইছি নাম জিজ্ঞেস করবে, সেই নামটাকে আমরা কোথাও ডিসপ্লে করাবো, এই H1 এর মধ্যে দেখাবো, হ্যালো মিহির এরকম দেখাবো। সেটা কি করে করবো? কিন্তু আমাকে তো তাহলে ফার্স্ট ওই ইনপুট ফিল্ডটাকে ধরতে হবে, ধরে যে যেখানে ওই আমার ওই যে টেক্সটটা ইনপুট করব সেই নামটা আমাকে আরেকটা ভ্যারিয়েবলে সেট করে যেখানে ঢুকবে, মানে ফাইলটা রাখবো সেই সেই জায়গা বানাতে হবে, মানে যেটা আমি ওখানে ইনপুট করব সেটা ওখানে ওই ভ্যারিয়েবল দিয়ে সেট করে ওখানে ঢুকতে হবে, সেটা আমাকে বানাতে হবে। তারপরে সেটাকে H1 এর মধ্যে রাখা হবে। তো এখন আমরা আলোচনা করলাম, তো প্র্যাকটিক্যালি দাদা একটা বুঝে গেলাম। হ্যাঁ, তো এটাকে স্টোর করবো, কি করে স্টোর করবো? এই নামটাকে তো স্টোর করবো, তার জন্য কি লাগবে? একটা ভ্যারিয়েবল লাগবে। আগে একটা ভ্যারিয়েবল দিতে হবে। ভ্যারিয়েবল নিয়ে লেট নেম যেমন নাম রাখলাম ইকুয়ালস, তারপর ডান দিকে। তো এর মধ্যে যা লিখবো সব বাঁদিকে চলে যাবে। হ্যাঁ, নেমে চলে আসবে। এবার করি, রান করি আবার, হোয়াট ইজ ইউর নেম, সমস্যা নেই, ওকে করলাম, আবার সে ডাউন। হুম। কিন্তু এখন নামটা একটা আমার স্টেপ different আমরা আছে। আগে এসেছি, সেটা কি নেমের মধ্যে এখন নামটা সেভ হয়েছে। এর আমরা নেমটা ধরে তো প্লেস করতে পারি। তাহলে নেমটা আগে সবার প্রথমে কনসোলে দেখি, কারণ কনসোলটা প্র্যাকটিস করা জরুরি আমাদের। হ্যাঁ, সব সময় কোড চেক করার আগে, ফাইনাল কিছু করার আগে কনসোলে চেক করা হবে আচ্ছা যে ঠিকঠাক কাজ করছে কিনা। নেম লিখলাম, আচ্ছা, কনসোলের মধ্যে এমনি ডিরেক্ট শুধু নাম লিখতে হয় নাকি এখানে কোনো স্ট্রিং বা এটা ভালো প্রশ্ন, যে এটা কোটেশনে লিখবো কি কোটেশনে লিখবো না, সেটা একটা প্রশ্ন। কোটেশনে যদি লিখি তাহলে এটা কিসে পরিণত হবে? স্ট্রিং হয়ে গেল। তাহলে যা লিখেছো তাই প্রিন্ট হয়ে যাবে অ্যাজ ইট ইজ। আচ্ছা আর আমি যদি এইভাবে লিখি তাহলে এটা কি ভ্যারিয়েবল হবে। আচ্ছা, তো এখন যদি রান করি আবার আমাকে মেসেজ দেখাবে। আচ্ছা, কনসোলটা খুলে নিই। খুললাম, রান করি, এখানে লিখি এবার উজ্জ্বল মন্ডল লিখলাম। ওকে, এবার করলাম, এটা তো উপর থেকে আসছে, এই যে যে নামটা লিখেছি সেটা। তো এখন ভেরিয়েবলে স্টোর করলে আমার কি লাভ হলো, সেটা নিয়ে আমি কোনো একটা কাজে লাগাতে পারলাম, তাই না? এখন এই নেমটা আমার এক জায়গায় কাজে লাগবে এমন না, এখন না। যত খুশি ইউজ করবো, যেখানে খুশি ইউজ করবো। এবার বোঝা গেছে ভেরিয়েবলের গুরুত্ব কি। তো ভেরিয়েবল এইভাবে সেট করে জানি, লেট লিখে কেন লেখে বা লেট ছাড়া আর কি কি হয় সেটা পরে দেখবো, কিন্তু এটার কাজটা কি এবার বোঝা গেছে রিয়েল লাইফে। এভরি ক্লিয়ার? আচ্ছা, কিন্তু বলেছিলাম এটা এখানে দেখাতে হবে, সেটা কি করে দেখাবো? এবার এই নেমটা নিয়েও তো এই যে হেডিং হেডিং বলো, ডট হেডিং ডট, তারপর দেখি উপরে যাও তো, উপরে কিছু ছিল এখানে। এই যে উপরে তো হেডিং বলেই যে একটা ভেরিয়েবল ছিল, হেডিং হবে না তো, ওটা তো নেম হবে। লেট লিখে তারপরে তো নেম হবে, কারণ আমি না আমি হেডিং এর মধ্যে সেভ করবো। তো ভেরিয়েবলটা তো বানানোই নেই। ও আচ্ছা, আমার তো ভেরিয়েবল বানানো হয়ে গেছে। লিখেছি, তারপর ডট দিয়েছি। হ্যাঁ, এখন এর ভিতরে লেখার জন্য একটা আমাকে ইউজ করতে হবে, ইনার হ্যাঁ, টেক্সট ইকুয়ালস টু, তারপরে কি ইকুয়ালস টু স্ট্রিং এর মধ্যে ওই নেমটা, ওই স্ট্রিং ওই নেমটা থাকবে, আর ওই ভেরিয়েবলটা তো ঢুকছে ওটার মধ্যে। সবার একটু কনফিউজ হয়েছে, কি কনফিউশন হচ্ছে বলো? কোনো ব্র্যাকেটের কথা বলছিল তুমি? কারণ ভেরিয়েবল তো কোনো স্ট্রিং হয় না, ভেরিয়েবল তো সবসময় নর্মাল হয়। আমরা যখন নরমাল HTML এ ধরো কোনো টেক্সট লিখি তখন ওই নাম্বার দিয়ে সেটা আমরা স্ট্রিং এর মতো লিখি। এই ক্ষেত্রে ভেরিয়েবল বলে এখানে ব্র্যাকেট দেওয়া লাগে। এটার প্রয়োজন নেই। তো এখন যদি রান করি তাহলে কি হবে কাজটা? আমার উচিত এখানে লিখলাম লার্ন কম্পিউটার একটা দিই, তারপর করলাম ওকে। ওয়াও, তাহলে এখন কি সুবিধা হলো, কারোর কাছ থেকে কোনো নাম জিজ্ঞেস করলাম, তারপরে এটা সেটা আমরা প্রিন্ট করাতে পারবো। এটা হলো রিয়েল লাইফ প্রজেক্ট। কিন্তু প্রজেক্ট আমি একটু অন্যরকম বলেছিলাম যে যে নাম লিখবে তাকে হ্যালো বলতে হবে, যে হ্যালো মিহির, হ্যালো সমর, হ্যালো উজ্জ্বল, এরকম বলতে। যে নাম লিখবে তাকে হ্যালো মিহির, মানে আমার নাম আমি মিহির লিখলাম, আমরা ওখানে আগে, তাহলে তো আগে আমাকে এখানে হ্যালো বলে লিখতে হবে নাকি? তাহলে হ্যালো বলে লিখে রাখতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে হ্যালো তো লেখাই আছে,
এখানে লিখলে হবে না, যেখানে আমি লিখছি তুমি ওখানটাই লিখবে, আগে ডিফাইন করে দিতে হবে যে ওই যে স্পেস আসলাম এই যে নেমের আগে হ্যাঁ হ্যালো হ্যালো ভেরি গুড হ্যালো তারপর কমা দিলাম, এবার করে দিই নাকি রান করে দিই, কিন্তু এখানে বলছে এরর হচ্ছে, স্পেস দাও ওই বাইরে এসে। বাইরে স্পেস দিলাম, এর সঙ্গে যোগ করতে হবে ওর সঙ্গে, কেন যোগ করতে হবে সেটা তো ওর সঙ্গে থাকবে সেজন্য ওটার সঙ্গে হ্যালো যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে। তো কেন যুক্ত করতে হবে? তাহলে হ্যালো আমাদের তো টেক্সটটাতে এক লাইনেই দেখাবে। একই সঙ্গে দেখো হলো কোনো প্লাস করতে হবে? এখানে কি কোথাও প্লাস করেছিলাম, এখানে এই লাইনটা লিখে কোথাও তো প্লাস করি না। তাহলে এখানে হঠাৎ না ওখানে তো আমাদের ভ্যারিয়েবল ছিল, নরমাল টেক্সট ছিল। এক্স্যাক্টলি, তো এটা কি ছিল, এটা হচ্ছে একটা স্ট্রিং ছিল, String ছিল। এটা স্ট্রিং এর সঙ্গে হ্যাঁ। ভেরিয়েবল যোগ করতে হবে সেজন্য প্লাস করতে হবে। এইবার হলো হ্যাঁ বুঝা গেছে এবার? হ্যাঁ এইটা যখন প্রবলেমে ফাঁসবে তখন বুঝতে পারবে। ওকে, এটা প্রথম দিনের ক্লাস আছে। এখন আমি প্রথম দিনের ক্লাসে আমরা দেখেছিলাম রান করি, এবার লিখলাম মিনিট। ওকে, ওকে করব হ্যালো মিনিট। এবার কাজটা আচ্ছা আমাকে একটা জিনিস বলো, হেডিংটা আমরা কেন লিখছিলাম? হেডিংটার মধ্যে লিখছিলাম আমরা, এটা H1 এর মধ্যে লিখছিলাম, আর এই H1 টাকে আমরা সেভ করেছিলাম হেডিং নেবে হেডিং। এবার মনে পড়েছে, ভালো হয়েছে, একবার রিভাইজ হয়ে গেল যে এই হেডিং আমরা লিখেছিলাম। হেডিংটা আমরা ওই নামে হেডিং। তো এখন কি করছি আমরা, এখন প্রম্পট লিখলাম, সেই যে নামটা নিচ্ছি ইউজারের কাছ থেকে সেই নামটাকে সেভ করলাম, সেভ করার পরে আমরা সেই নামটাকে ইনার HTML কিসের মধ্যে দিলাম, হেডিং এর মধ্যে লিখলাম। এখনো সমস্যা আছে, স্পেস স্পেসের সমস্যা আছে, তো কি করব, আচ্ছা আর একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং দিতে হবে। এখানে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং দেবই, তাই তো? হ্যাঁ। তাহলে কাজ মিটে যাবে। স্পেস দিয়ে দাও, না স্পেস দিলে তবে আগে আর একটা প্লাস দিতে হবে। প্লাস দাও। কেন দিতে হবে? এটাও যোগ করতে হবে ওর সঙ্গে। তাহলে এটা কি করলাম, একটা স্ট্রিং হ্যাঁ প্লাস আরেকটা আরেকটা string, ব্ল্যাঙ্ক স্ট্রিং প্লাস ওটা একটা ভ্যারিয়েবল। তাহলে এবার যদি রান করি, এবার কার নাম লিখবো, এবার আমার নাম লিখবো। ওকে, প্রবলেম সলভ হয়ে গেছে। তো এই যে প্রবলেমটা সলভ হলো, এই প্রবলেমটা আরো সহজে সলভ করা যাবে। বলো কি করবো, একটা স্পেস দরকার ছিল, তার জন্য প্লাস কোটেশন ব্ল্যাঙ্ক, আরো সিম্পলি এটা সলভ করা যেত। ওই যে হেলার পরে একটা হেলার স্পেস পরে। ব্যাস, এখানে যদি একটা স্পেস দিতাম তাহলেই তো হয়ে যেত, তাহলে আমরা এতটা বেকার লিখতে হতো না। এবার রান করি, আবার লিখি, স্টেপ বুঝতে পারছো? এটা কিন্তু অ্যাকচুয়াল প্রোগ্রামিং শেখার পদ্ধতি। আচ্ছা W3 স্কুল থেকে পরপর পড়বে, সেটা তোমার পার্সোনাল, তুমি থিওরি করছো। এটা যে আমরা এই যে আগের লাইনে যেটা লেখা হয়েছিল, যেটা আমরা আরেকটা ওই স্ট্রিং নিয়ে স্পেস দিলাম, ওই দুটো স্পেস দরকার হয়, তো এইভাবে আরেকটা স্পেস নিয়ে করতে পারবে। তো এখন এই যে পদ্ধতিটা যেটা, এই পদ্ধতিতেই কিন্তু শিখবে। থিওরি তোমার যখন মনে হবে যে না আমার আরো বেশি নলেজের প্রয়োজন, তখন ওটা করবে W3 স্কুল, কিন্তু সবসময় প্র্যাকটিক্যালি কিছু বানাবো। আগে আমার বেসিক ক্লিয়ার থাকলে তারপরে গিয়ে আমরা ডাবল থ্রি স্কুল দেখি, তাহলে নাই বুঝতে পারবো। আমি আগে ক্লাস যখন হচ্ছে ক্লাসের মধ্যে ফোকাস রাখবে, ওকে, আর ক্লাসের পরে সেইটা আবার পড়তে হয় বই দেখে, এটা হলো সেকেন্ড স্টেপ। 3 নম্বরের স্টেপ হলো সেটাকে প্র্যাকটিস করতে হবে। এবার রিভাইজ কতবার করবে ডিপেন্ড করছে তোমার উপর। আর তারপরে তুমি যখন কোড করছো না, কোড করার সময় না আমি ফিল করতে পারি না জিনিসটা, কারণ আমরা টাইপ করছি, কিন্তু ছোটবেলা থেকে তো আমরা টাইপ করে বড় হয়নি, ছোটবেলায় খাতায় লিখে 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 practice করেছি। সেই জন্য না হাতের লেখা দিত পৃষ্ঠার পর পৃষ্ঠা, যাতে আমাদের পুরো ব্রেনের মধ্যে চেপে যায় জিনিসটা। এখন এটা আমরা ফিল করতে পারি না স্ক্রিনের জিনিস, সেই জন্য শিখতে বেশি কঠিন হয়। কিন্তু খাতায় লিখে দেবো এই জিনিসটা, দেখবে যে 1000 বার আটকাচ্ছ, 1000 বার বই দেখা লাগছে। এটা হয়ে গেল, এটা হলো 4টে স্টেপ। লাস্ট স্টেপ হলো একটা পরীক্ষা দিতে হবে। আচ্ছা তো যদি পরীক্ষায় পাশ করো তাহলে মনে করবে যে হ্যাঁ শিখতে পারছি। তোমার পরীক্ষা 2 ভাবে হতে পারে, যে আমি তোমাকে আবার বললাম যে এটা বানিয়ে দাও, তুমি বানালে তাহলে হলো। আর আরো বেটার হয় তুমি যদি কাউকে শেখাও, সেটা হলো সবচেয়ে বড় পরীক্ষা। তুমি যদি অ্যাজ ইট ইজ শেখাতে পারো, তার প্রশ্নের উত্তর দিতে পারো সবকিছু,
তার মনে হাজার রকম প্রশ্ন আসবে, তুমি একটা প্রশ্ন করলেও আরেকটা প্রশ্ন করবে। এরকম 4-5টা লোক থাকলে 4-5টা প্রশ্ন আসবে, সেগুলোর যদি সব সলিউশন দিতে পারো তাহলে তুমি মনে করবে এবার আমি শিখেছি, এবার শেখাটা শুনতে হবে। বুঝে গেল? কারণ তোমার মাথায় তো একটাই প্রশ্ন আসলো বা দুটো প্রশ্ন আসলো, কিন্তু 20 জন থাকলে 20টা প্রশ্ন আসবে, সেটা সবার মাথায় আসবে না, একজনের মাথায়। তাদের সলিউশন যদি তুমি দিতে পারো তাহলে মনে করবে যে এবার আমি শিখেছি। সবকটা সলিউশন দেওয়ার দরকার নেই, সব নাও জানতে হবে, জানা সম্ভব না, নোট করে রাখলে মাথায় তো ক্লিক করলো যে আচ্ছা এই বিষয়টা দেখতে হবে কেমন হলো। এইবার আরেকটা ছোট্ট প্রজেক্ট করে আমরা এখানে ফিনিশ করে দেবো। এটা গেল সিম্পল টেক্সট। এবার আমরা চাইছি ইউজারের কাছ থেকে দুটো সংখ্যা, ওকে, দুটো সংখ্যা চাই। তো নিশ্চয়ই দুবার প্রম্পট লিখতে হবে, তাই না? ওকে, এখানে বললাম give me a number। তো যেই আমি এখানে রান করবো give me a number, তো একটা নাম্বার দিলাম, এই নাম্বারটা চলে গেল, কিছু একটা হলো। তো এই নাম্বারটাকে স্টোর করতে পারি না, let equals to let equal num1, অথবা এইভাবে লিখতে পারি num1। ওকে, ঠিক আছে। এটা ইউজ করবে না, তাহলে কাজ করবে না কিন্তু। হ্যাঁ, ওটা Variable, আলাদা মনে করে থাকবে ভ্যারিয়েবলে কিন্তু এইভাবে লিখবে না, কাজ হবে না, অথবা তুমি এইভাবে লিখতে পারো। হুম। তো যেটা খুশি সেটা লিখো, যায় আসে না। তো বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট এইভাবে লিখে নাম1, আরো সিম্পল করতে চাই নাম, এগুলো জানতে হবে। কিন্তু বারবার বলছি আগে কিন্তু এইসব নাম্বার লিখে দেবেন, তাহলে কিন্তু কাজ হবে না। বা এইসব ডলার দিলে কাজ হবে, কিন্তু অন্যান্য ক্যারেক্টার দিও না। আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে, কিছু কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, সেগুলো তুমি মনে করলে আচ্ছা লেট নাম1 না লিখে ভ্যারিয়েবলটার নামই আমি লেট লিখে দিই, হ্যাঁ, এগুলো এটা হবে না, এটা রিজার্ভ কিওয়ার্ড। ধরো বললে যে আমি কনস্ট লিখে দেবো, কাজ করবে না। বা বললে যে আমি ফর লিখবো, না, এসব চলবে না। ওয়ান, তো রিজার্ভ কিওয়ার্ড নিয়ে পরে শিখবো যে কি কি লেখা যায় না। আর এটা লিখলাম num2, তো বললাম যে গিভ মি এ নাম্বার1, এখানে লিখলাম give me কিছু একটা মেসেজ, বুঝলেই হবে। তো কি বলেছি, গিভ মি নাম্বার1, তো দিলাম 10, আবার বললাম, তারপর আবার একটা নাম্বার চেয়েছি 20, তারপর ওকে, কিছুই হলো না, কারণ ওই দুটো নাম্বার নিয়েছি, স্টোর করেছি, তারপরে আর কিছু করিনি। হুম। তো আমি চাইছি হেডিং এর মধ্যে দেখাবো দুটোই, দুটো নাম্বার। দুটো নাম্বার যোগ করে দেখাবো। আচ্ছা, দুটো নাম্বার দিয়েছে না, তো একটা মিনি ক্যালকুলেটর হবে। তো কি করবো সেই জন্য আবার লিখবো হেডিং, হুম। তারপর লিখবো ডট, তারপর লিখবো ইনার এইচটিএমএল আচ্ছা, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 2। ওকে, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে কি হবে, দুটো সংখ্যা যোগ হবে। তো আমি যদি 10 দিই তারপর 20 দিই, তাহলে আমি উত্তর দেখতে পাবো 30। ভেরি গুড, সিম্পল ক্যালকুলেটর। দিলাম 10, ওকে করলাম, দিলাম 20, ওকে করলাম, বাহ 10 20, সুন্দর। আচ্ছা, বুঝে গেল? এটা তো প্লাস ওইটা প্লাস মানে কি, মানে পর পর প্লাসটা পর নিয়ে যোগ আসবে। করে দিই। এই প্লাসটা তো ওটা তাহলে আর কি প্লাস আছে কিবোর্ডে? তো এই প্লাস ছাড়া আর কোনো প্লাস নেই। না, সাম আমরা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে আগে একটা ইয়ে দিয়ে দাও, বুঝি হচ্ছে ডলার সিম্বল দিয়ে দাও। এটাকে নাম্বার ব্র্যাকেটের মধ্যে দাও, নাম্বার সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ডলার সিম্বল। এটাকে ডলার সিম্বল না আগে না, এখানে ডলার। কেন কিন্তু ডলার হবে, শেষ করে তাহলে ভেরিয়েবলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই যে নাম ওটা ওটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেমটা সেকেন্ডটা সেই এরকম। তারপর রান করলাম, 10, তারপর 20, তারপর করলাম ওকে, তারপর কিছুই আসবে না, ভেরিয়েবলের নামটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুই হচ্ছে না এখানে। 20 দিলাম, 30, তারপরে এই সমস্ত এরর ফেরর বলে দিয়েছে। কি বলেছে এখানে, এটা জানা জরুরি। ওই তো। ডলার নাম বলে কিছু নেই। হ্যাঁ, এই দেখো দেখেছো, so নট not defined. হচ্ছে ডলার নাম আর কোথা থেকে পেলে, কিছু আপনি আমাদের ডলারটা সরিয়ে দাও। ডলার সরিয়ে দিলাম, এখান থেকে ডলার সরিয়ে দিলাম। এবার কি মনে হয়,
20, 30, 50 আসা উচিত, আবার সেই 20, 30। তার মানে সমস্যাটা হলো যে দুটো সংখ্যা পাশাপাশি বসছে, নাম্বার তো ঠিকই আসছে কিন্তু যোগ করতে পারছে না। যোগ করছে না, দুটোর পাশাপাশি বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এখন টেস্টিং করা উচিত আমাদের হুম এই ক্ষেত্রে। তো টেস্টিং যদি আমি না করতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো না যে সমস্যাটা কি। তো টেস্টিং করার জায়গা কোনটা? কনসোল ওকে, তো একটা সংখ্যা টেস্ট করছি কারণ দুটো সংখ্যার ক্ষেত্রে একই প্রবলেম আসছে, তাহলে একটা সংখ্যায় টেস্ট করি। তো টেস্টিং করবো কি নাম ওয়ান, এটাকে টেস্ট করি যে আদৌ কি নাম ওয়ান আসছে কিনা। 10, ওকে, 20 দিয়ে দেবো, একটাই আসবে। 10, ওকে, 20, ওকে, আচ্ছা আসছে 10 এসছে। আচ্ছা, এটা কেমন দেখতে? স্ট্রিং হয়ে গেল। স্ট্রিং এর মধ্যে দেখাচ্ছে, এরকম কেন? আমি তো নাম্বার দিয়েছিলাম, তাহলে তো শুধু 10 দেখানোর কথা। ওকে, এবার আরেকটু আমি ভালো করে বুঝতে চাইছি যে এই 10টা কি। দেখুন টাইপ, ওকে, ক্লিয়ার করলাম, আবার রান করছি, লিখলাম 10, ওকে, লিখলাম 20, ওকে, এইবার গিয়ে ক্লিয়ার হয়েছে। স্ট্রিং কিন্তু এটা দেখলাম তো ঠিকই, কিন্তু এই জিনিসটা আবার এড়িয়ে যাও না, একটা জিনিস লিখেছি এখানে, টাইপ অফ। টাইপ তো মানে এই- কি টাইপের নাম্বার, type-এর ওই যে type? ভ্যারিয়েবলটা ওটা কি টাইপের হুম, সেটা তো আমাকে কনসোল লেভেল চেক স্ট্রিং করতে রাখলে হবে। হবে না, আমার ওইটা তোমার নাম্বার কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হবে। এই স্ট্রিংটা আমরা কিন্তু জাস্ট শিখে এসেছি এখান থেকে। হুম এবার বলো যে এই ডেটা টাইপ যদি না শিখতাম তাহলে এই মেসেজটার কাছে আমাদের কোনো মানেই থাকতো না এই মেসেজটা। না তো এখন আমরা জানতে পেরেছি, আচ্ছা যেটা দেখছি সেটা হয়ে যাচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে কি, এরকম কোনো ওয়ার্ড টেক্সট মতো হয়ে যাচ্ছে। টেক্সট মতো হয়ে যাচ্ছে, তো সেই জন্য টেক্সট আর যুক্ত পারে না, পাশাপাশি বসে। হুম তো এখন উপায় কি, স্ট্রিংটাকে যদি আমরা নাম্বারে কনভার্ট নাম্বারে কনভার্ট করতে হবে। নাম্বারে কনভার্ট করলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে সবার প্রথমে এখানে লিখ নাম্বার, এইভাবে। আর এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা কিন্তু বড় হাতের। আর দ্বিতীয়টা ডেফিনেটলি আচ্ছা নাম্বারটা কি জিনিস, মানে নাম্বারটা এটা কি জাভাস্ক্রিপ্টে? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের জিনিস, এটা নিয়ে অনেক আলোচনা করতে হবে, সেটা স্টেপ বাই স্টেপ আসবে। হ্যাঁ, এটার পিছনে অনেক গল্প আছে। এই যে আমরা ভ্যারিয়েবল লিখছি না, স্ট্রিং স্ট্রিং অনেক জটিল জিনিস। মানে নেম কিছু একটা লিখে দিলাম হয়ে গেল, এরকম হয় না, এর পিছনে অনেক ঘটনা আছে, সেটা পরে আচ্ছা। আলোচনা করবো। ওটা অ্যাডভান্স জিনিস। এবার করলাম রান, এবার করলাম 10, ওকে, করলাম 20, ওকে, নাম্বার দেখাচ্ছে, দেখাচ্ছে। তো নাম্বার যেহেতু চলে এসছে তাহলে এটাকে ওপেন করে দিই, ফাইনাল 10, 20, 30, ব্যাস কাজ complete। আচ্ছা আমি নাম্বারে কনভার্ট করে দিতে হবে। আচ্ছা এই জিনিসটা ভালো দেখে যে টাইপ অফ, মানে ওই টাইপ অফটা এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট। আজকে থেকে মনে রাখবে, আজকে থেকে মনে রাখবে, যখন জাভাস্ক্রিপ্টে কোনো ফর্ম বানিয়ে যখন কাজ করছো না, ফর্মের মধ্যে অনেক ফিল্ড থাকে, টেক্সট ফিল্ড, প্রত্যেকটা জিনিস কিন্তু নাম্বার স্ট্রিং হিসাবে বেরোয়। নাম্বারও সব বেরোয়। নাম্বার সব স্ট্রিং হয়ে বেরোয়। আচ্ছা যদি ক্যালকুলেশন সময় সব তখন নাম্বারে নাম্বার কনভার্ট করতে হবে। আচ্ছা শ্রীনিধি, এখানে যদি আমি নাম্বারটাকে আমি টেক্সট হিসেবে আসতো, যেমন স্ট্রিংটা আসছে, তো ওখানে ওই যে নাম্বার বলে যেখানে লিখলে এমনি নর্মাল যখন স্ট্রিং আসে, হ্যাঁ স্ট্রিং লিখতে হতো, স্ট্রিং না বাই লিখলে ডিফল্ট স্ট্রিং এমনি আসছে। আসছে স্ট্রিং। না লিখলে নর্মাল নরমাল আসলে যদি স্ট্রিং এ কনভার্ট করতে স্ট্রিং করতে হতো। আচ্ছা এর মধ্যে না কিছু ওখানে গল্প যেমন আছে। লিখলে যে নাম্বারের জন্য নাম্বার, এবার দেখা গেল টেক্সটের জন্য তো বাই ডিফল্ট আসে স্ট্রিংটা, সাপোজ আসছে না তখন মানে কোন একটা নাম্বার আসছে ওখান থেকে তুমি ওটা স্ট্রিং এ কনভার্ট করতে হ্যাঁ। চাইছো। হ্যাঁ, স্ট্রিং লিখতে স্ট্রিং এবার এই যে কাজটা হলো, এই কাজটা তোমার যদি বেশি জটিল মনে হয় তো এর একটা সলিউশন আছে, শর্টকাট আছে, আরো শর্ট, আচ্ছা সেটা পরের ক্লাস। এখন যদি দেখিয়ে দিই তাহলে আর পরের ভিডিওতে ভিউ আসবে, ঠিক আছে? এটার জন্য অপেক্ষা করতে হবে। তো পরের এপিসোডে আমরা আবার ডিসাইড করবো যে কি কি শেখা যায়। আচ্ছা ঠিক তো আছে এগুলোকে প্র্যাকটিস করো, হ্যাঁ, ভিডিওগুলো দেখতে থাকো, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো এইটুখানি জানি যে অনেক কিছু আমরা দেখেছি, গত দিনের থেকে একটু বেশি হয়ে গেছে। এটাই কিন্তু আবার যে কোয়েরিতে আবার অন্যরকম লজিকটা,
জিকরি লজিকও সেম মোরাল, শুধু একটু লেখার ধরনটা হ্যাঁ, একটু আলাদা, লেখার ধরন। কিন্তু কনসেপ্ট সেম। concept type।